আজকের প্রথম খবরটা হলো সময় এসেছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর সেক্রেটারি ডক্টর শহীদুল ইসলাম বলেছেন, বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনীর হামলা রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। ভারতের বাড়াবাড়ি অতিমাত্রায় পৌঁছে গেছে। বাংলাদেশে নিরীহ নিরস্ত মানুষের উপর এমন পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। তিনি বলেন, সময় এসেছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। তারা একটা লাশ ফেললে প্রতিবাদে 10টি লাশ ফেলতে হবে। তা না হলে ভারত আমাদের সীমান্তে হামলা চালিয়েই যাবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, শুধু সীমান্ত হত্যা নয়, ভারত আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়েও বেশ নাক গলাচ্ছে, যা কিনা শিষ্টাচার বহির্ভূত। প্রতিবেশী হয়ে থাকার পরিবর্তে ভারতের খবরদারি সুলভ আচরণ স্বাধীন দেশের জন্য হুমকি স্বরূপ। রক্তে কেনা স্বাধীনতা নিয়ে কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আজকের পরবর্তী খবরটি হলো 71 বিষয় মীমাংসায় একমত বাংলাদেশ ও পাকিস্তান। 1971 সালের কিছু বিষয় মীমাংসা করতে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে D8 সম্মেলনের ফাঁকে এক বৈঠকে এ বিষয়ে একমত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকে ডক্টর ইউনুস 1971 সালের বিষয়গুলো নিষ্পত্তি করার আহ্বান জানান, যাতে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে যেতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, এই সমস্যাগুলো বারবার উঠে আসে। চলুন আমরা এগুলো একসঙ্গে মীমাংসা করি, যাতে আমরা এগিয়ে যেতে পারি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একবারে এসব বিষয় সমাধান করা উচিত। জবাবে শাহবাজ শরীফ বলেন, 1974 সালের ত্রিপক্ষীয় চুক্তি বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মধ্যে অনেক সমস্যা মীমাংসা করেছে। তবে যদি অন্য কোনো সমস্যা থাকে, তিনি সেগুলো নিয়ে আলোচনা করতে প্রস্তুত। প্রধান উপদেষ্টার প্রেস ইউনিট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ব্যবসা বাণিজ্য, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিনিধি দলের বিনিময় বাড়ানোর ব্যাপারে একমত হয়েছেন তারা। শাহবাজ শরীফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে একটি কৌশলগত সম্পর্ক গড়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা সত্যিই আমাদের ভাই দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাই। আজকের পরবর্তী খবরটি হলো পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড রদ বাংলাদেশের আদালতের। আলফা প্রধান পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড রদ করল বাংলাদেশের আদালত। চট্টগ্রাম অস্ত্র পাচার মামলায় তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। শুধু তাই নয়, হাসিনা জামানায় এই মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বিএনপির প্রাক্তন মন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে বেকসুর খালাস করেছে আদালত। 2004 সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে মাঝরাতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ধারের জেটিঘাট থেকে অস্ত্র বোঝাই 10টি ট্রাক আটকায় বাংলাদেশ পুলিশ। পরবর্তীকালে তদন্তে জানা যায়, চীনের তৈরি সেই অস্ত্রগুলি মূলত ভারত বিরোধী কার্যকলাপ চালানোর জন্য পাচার করা হচ্ছিল। তদন্তে উঠে আসে এর নেপথ্যে ছিলেন আলফার কট্টরপন্থী নেতা পরেশ বড়ুয়া ও লুৎফুজ্জামান বাবর সহ 50 জন। গ্রেফতার হন অনেকেই। বিচারের পর মোট 14 জনের ফাঁসির সাজা হয়। তার মধ্যে ছিলেন পরেশ বড়ুয়া ও বাবর। পরেশকে যাবজ্জীবন ও বাবর সহ আরও 6 জনকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছেন বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আখতারের বেঞ্চ। আজকের পরবর্তী খবরটি হলো পিকনিক নিয়ে এসওপি জারি, নিষিদ্ধ মদপান। বছর শেষে বা নয়া বছরকে স্বাগত জানিয়ে বন্ধুবান্ধব পরিবার নিয়ে অনেকেই বনভোজন করে থাকেন। বাহন নিয়ে ঐতিহ্যবাহী বা পিকনিক স্পট রওনা দেন। আর এই আনন্দ কোনো সময় বিষাদে পরিণত হয়। তাই পিকনিক সংক্রান্ত অসম পুলিশ গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। পিকনিকের সময় দুর্ঘটনা এড়াতে নির্দেশিকা জারি করা হয়েছে। পার্কে অ্যালকোহল বা মাদক দ্রব্য
কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো বনভোজনকারী মদ পান করতে পারবে না। পিকনিকের গাড়িতে কোনো অতিরিক্ত বোঝা থাকবে না। অনেক সময় দেখা যায় যে গাড়িতে অতিরিক্ত লোক বিপজ্জনকভাবে চড়ে। পিকনিকের বাহন হিসেবে পণ্যবাহী বাহন করা যাবে না। পথে জুড়ে বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো সাগরে দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ, মৃত্যু 13 জনের। আরব সাগরে দুর্ঘটনাগ্রস্ত হলো একটি লঞ্চ। মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহায় যাওয়ার পথে ডুবতে শুরু করে লঞ্চটি। দুর্ঘটনার পরই সমাজ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায় দ্রুত গতিতে ছুটে আসা একটি স্পিড বোট লঞ্চটির গায়ে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই বেসামাল হয়ে পড়ে লঞ্চটি। লঞ্চটিতে তখন 80 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 13 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিদিনই পর্যটক ও স্থানীয়দের নিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন এলাকা থেকে এলিফ্যান্টা গুহা পর্যন্ত লঞ্চ চলাচল করে। এদিন লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়তে স্থানীয় মাছ ধরার লঞ্চ, নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনী যাত্রীদের উদ্ধার করা শুরু করে। ফলে লঞ্চ ডুবার আগেই অধিকাংশ যাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে আসা সম্ভব হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস লিখেছেন, এলিফ্যান্টাগামী নীলকমল নামে একটি লঞ্চে দুর্ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। সাহায্যের জন্য নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে অবিলম্বে নৌযান পাঠানো হয়েছে। আমরা জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছি। সৌভাগ্যক্রমে অনেককে উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরের পিএইচই ডিভিশন 1 এর অস্থায়ী কর্মচারীরা ধর্নায়। চাকরি স্থায়ীকরণের দাবিতে 72 ঘণ্টার ধর্নায় বসলেন শিলচরের পিএইচই ডিভিশন 1 এর 26 জন অস্থায়ী কর্মচারী। বুধবার ধর্না চলাকালীন অস্থায়ী কর্মচারীরা জানান, গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পাননি। এমনকি 16 বছর থেকে ক্যাজুয়ালভাবে কাজ করে চলেছেন। এখন পর্যন্ত চাকরির স্থায়ীকরণের কোনো ব্যবস্থা হয়নি। ভীষণ কষ্টের মধ্যে সংসার চালাচ্ছেন তারা। মাঝে মধ্যে 2-1 মাস বেতন বন্ধ থাকলে তাদের বাঁচা দায় হয়ে পড়ে। তাই তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানা। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরের সুভাষনগর প্রাইমারি PM3 স্কুল পরিদর্শন ডিআইর। জেলা শিক্ষা বিভাগের দায়িত্বভার গ্রহণ করার পর প্রথমবারের মতো শিলচর শহর সংলগ্ন সুভাষনগর প্রাইমারি PM3 স্কুলটি পরিদর্শন করলেন কাছাড় ডিআই ইকবাল হোসেন বরবুইয়া। বুধবার স্কুলে উপস্থিত হয়ে সেখানের শিক্ষার পরিবেশ সহ বিভিন্ন সমস্যা এদিন সরজমিনে খতিয়ে দেখেন তিনি। এছাড়াও পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হয় সরকারের মধ্যাহ্নভোজন প্রকল্পের গুণগত মান তদারকি করার পাশাপাশি স্কুল পড়ুয়াদের সঙ্গে শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলাপ আলোচনা করেছেন ডিআই। পরে স্কুল পরিচালনা কমিটি সহ শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে তিনি সুভাষনগর প্রাইমারি PM3 বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডিআই ইকবাল হোসেন বরবুইয়া কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয় তুলে ধরে আগামীতে কাছাড়ের শিক্ষার মানদণ্ড নির্ধারণ তথা জেলার বিভিন্ন বিদ্যালয়গুলোর পরিকাঠামো গঠন নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার কথা উল্লেখ করেন। আজকের পরবর্তী খবরটি হলো মেদলি জিপির প্রাক্তন সভাপতি অন্ত বাল্মীকি দাস প্রয়াত হলেন পাতারকান্দি বিধানসভার মেদলি জিপির 3 বারের প্রাক্তন সভাপতি তথা শ্রীভূমি করিমগঞ্জ জেলা চা মোর্চার প্রাক্তন জেলা সভাপতি অন্ত বাল্মীকি দাস। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র 52 বছর। রেখে গেছেন স্ত্রী, 3 ছেলে, 1 কন্যা, পুত্রবধূ, নাতিন নাতনি, আত্মীয় স্বজন সহ গুণমুগ্ধদের। লিভারজনিত কারণে গত শুক্রবার তাকে শিলচরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে গোটা পাতারকান্দি এলাকাসহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। আজকের পরবর্তী খবরটি হলো মালেগড়ে নানা কার্যসূচির মধ্য দিয়ে সিপাহী বিদ্রোহের শহীদদের স্মরণ। যথাযোগ্য মর্যাদায় অন্যান্য বছরের মতো এবছর সিপাহী বিদ্রোহের পটভূমি
লাতু মালেগড় টিল্লায় পালিত হলো শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস। শ্রীভূমি করিমগঞ্জ জেলা প্রশাসন, সীমান্ত সুরক্ষা বাহিনী, 16 নম্বর ব্যাটালিয়ন এবং স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেকার্সের যৌথ আয়োজনে মালেগড় যুদ্ধের 166তম বর্ষে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় শহীদ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। সকাল 10টায় 26 বীর শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান 16 নং বিএনবিএসএফ অধিনায়ক সঞ্জয় কুমার, সার্কেল অফিসার জয় ক্রিস্টিয়ানা এন গামলাই, পাটকাই ট্রেকার্স, মালেগড় সুরক্ষা সমিতি সহ বিভিন্ন দল সংগঠন। আজকের পরবর্তী খবরটি হলো জেলায় যাত্রা শুরু ডিইআইসির। উদ্বোধনী দিনে 249 শিশুর চিকিৎসা। কাছাড় জেলা স্বাস্থ্য পরিষেবায় আরেকটি প্রতিষ্ঠানের বৃদ্ধি ঘটল। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার অর্থাৎ ডিইআইসি। শিলচর ট্রাঙ্ক রোডস্থিত জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের বাংলো চত্বরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর যাত্রারম্ভ করেন কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব। প্রসঙ্গত, জেলা হাসপাতাল সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের বর্ধিত অংশ হিসেবেই এই ডিইসিআই প্রতিষ্ঠান। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।